সামগ্রী তৈরি, ঔষধ তৈরির শিল্প এবং করোনা সামগ্রী প্রস্তুত করার শিল্প করোনা কারখানা খোলা থাকবে। পোশাক শিল্প সহ সকল প্রকার শিল্প কারখানা বন্ধ থাকবে। কিন্তু প্রজ্ঞাপন জারির পর থেকেই পোশাক শিল্পের মালিকরা 1 আগস্ট থেকে পোশাক শিল্প খোলা রাখার জন্য সরকারের বিভিন্ন পর্যায়ে লবিং শুরু করেন এবং গত 29 আগস্ট এসে তারা সফলও হন। 29 জুলাই এসে তারা সফলও হন। সরকারকে বুঝিয়ে লকডাউনের মধ্যেই 1 আগস্ট থেকে পোশাক শিল্প সহ রপ্তানিমুখী শিল্প কারখানাকে খুলে দেওয়ার ব্যবস্থা করেন। করোনা মহামারীর মধ্যে পোশাক শিল্পের মালিকদের মুনাফালোভী চরিত্রে দেশবাসী বারবার দেখছেন। শ্রমিকদের সার্বিক পরিস্থিতিতে আইবিসি গভীর উদ্বেগ প্রকাশ করছেন। সাংবাদিক বন্ধুগণ, কঠোর লকডাউন চলমান থাকা অবস্থায় হঠাৎ করে 30 ঘন্টা পূর্বে 1 আগস্ট এবং 21 তারিখ পোশাক শিল্প সহ বিভিন্ন রপ্তানিমুখী শিল্প কারখানা খোলার ঘোষণা দেয়। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে থাকা লক্ষ লক্ষ শ্রমিক অসহায় অবস্থার মধ্যে পড়েন এবং সে সময় জনপরিবহন সহ লঞ্চ বন্ধ থাকায় শ্রমিকরা 3-4 গুণ বেশি ভাড়া দিয়ে অমানসিক কষ্ট ও চরম দুর্ভোগের মধ্য দিয়ে যার যার কর্মস্থলে আসতে থাকেন, যাহা দেশবাসী অবলোকন করেন এবং পোশাক শিল্পের মালিকদের বিভিন্ন মহল থেকে ধিক্কার জানাতে শুরু করেন। পাশাপাশি সরকারের বিরুদ্ধেও ব্যাপক সমালোচনা শুরু হয়। পরিস্থিতি ব্যাপক দেখে সরকার উদ্যোগী হয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে 31 জুলাই রাত থেকে 1 আগস্ট দুপুর 12টা পর্যন্ত গণপরিবহন এবং লঞ্চ সার্ভিস চালু করার নির্দেশ দেয়। গণপরিবহন ও লঞ্চ চলার সরকারের দেয় 30 ঘন্টার শিথিলতার সুযোগ নিয়ে ফিরতে পেরেছেন মাত্র 25% মানুষ। তারপরেও তাদের ভাড়া গুনতে হয়েছে কয়েক গুণ বেশি। পত্রিকার রিপোর্ট অনুযায়ী শ্রমিকদের কর্মস্থল এলাকায় পৌঁছাতে তাদের মোট মাসিক বেতনের 30 থেকে 35% খরচ হয়, যাহা অনেকেই ঋণ করে সুদের বিপরীতে দিতে হয়েছে। শ্রমিকদের এই অতিরিক্ত ব্যয় পরিশোধের দায়িত্ব মালিকদের উপর বর্তায়। সাংবাদিক বন্ধুগণ, পোশাক শিল্পের মালিকরা এখানেই ক্ষান্ত দেননি। এরপর তারা শুরু করেন শ্রমিকদের লকডাউনকালীন সময়ে মজুরি কর্তন এবং ছুটির দিনে কাজ করিয়ে লকডাউনকালীন সময়কে সমন্বয় করেছেন অনেক কারখানা, যাহা শ্রমিকদের ওভারটাইম ভাতা থেকে বঞ্চিত করেছেন। বেশিরভাগ কারখানাতেই 27-28 জুলাই পর্যন্ত ঈদের ছুটি ছিল। কোনো কারখানা মাত্র 3 বা 4 দিনের মজুরি কম দেওয়ার জন্য শ্রম আইনের 12 ধারার 8 উপধারা ব্যবহার করে নোটিশ দিয়েছেন, যাহা অযৌক্তিক এবং অমানবিক। এছাড়াও কিছু কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদেরকে চাকরিচ্যুত সহ মিথ্যা মামলা জড়িয়েছেন, যাহা দুঃখজনক। সরকার শিল্প পুলিশ সৃষ্টি করিয়াছেন শিল্প এবং শ্রমিকদের মধ্যে যদি কোনো সংকট তৈরি হয় উহা নিরসন করা সহ শিল্পের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। কিন্তু সেই শিল্প পুলিশ বেশিরভাগ ক্ষেত্রেই মালিকদের পক্ষ অবলম্বন করেন। গত 6 আগস্ট একটি কারখানার সমস্যাকে কেন্দ্র করে শিল্প পুলিশের একজন এসআই মালিকের পক্ষ নিয়ে আইবিসির কেন্দ্রীয় নেতা জনাব বাবুল আক্তারের নামে মিথ্যা মামলা দায়ের করেন, যাহা শিল্প পুলিশের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছেন। আইবিসি শিল্প পুলিশের নিকট থেকে নিরপেক্ষ আচরণ আশা করে, অন্যথায় ভবিষ্যতে আইবিসি আর শিল্প পুলিশকে স্বাগতম জানাবে না। আইবিসি মনে করে শিল্প পুলিশ মালিক পক্ষের শক্তি। সাংবাদিক বন্ধুগণ, আপনারা অবগত আছেন যে 2020 সালের মার্চ থেকে বাংলাদেশে করোনা সংক্রমণ শুরু হয়। এ সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পোশাক শিল্পের শ্রমিকদের এপ্রিল, মে এবং জুন মাসের বেতন পরিশোধের জন্য 5,000 কোটি টাকা প্রণোদনা দেন, যাতে করে শ্রমিকদের বেতন প্রদানের কোনো সমস্যা তৈরি না হয়। যদিও পরবর্তীতে প্রণোদনার পরিমাণ বৃদ্ধি পেয়ে 10,500 কোটি টাকা দাঁড়ায়, কিন্তু মালিকরা সরকারের প্রণোদনার টাকা গ্রহণ করেও এপ্রিল মাসে শ্রমিকদেরকে 65% বেতন পরিশোধ করেন এবং যাহার মধ্য দিয়ে মালিকরা শ্রমিকদের প্রতি নির্দয় আচরণ শুরু করেন। এরপর করোনা মহামারীর মধ্যে কোনো শ্রমিককে চাকরিচ্যুত করা যাবে না, লে অফ করা যাবে না, সরকারের এমন সুস্পষ্ট ঘোষণা থাকার পরও মালিকরা কারখানা লে অফ করেছেন, শ্রমিকদেরকে কম মজুরি প্রদান করেছেন এবং শ্রমিকদেরকে ঢালাওভাবে চাকরিচ্যুত করেছেন। আর মুনাফার লোভে কারখানা বন্ধ খোলার নাটক করে হাজার হাজার শ্রমিককে পায়ে হেঁটে যেন ভাবে কর্মস্থলে আনা হয়। এর পরক্ষণেই আবার বলা হয় কারখানা খোলা হবে না, শ্রমিকরা বাড়ি চলে যাও। গত বছরের এই ঘটনা দেশবাসী সহ আপনারা সকলেই অবগত আছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, করোনায় গত 1.5 বছরে পোশাক শিল্পের মালিকরা
শ্রমিকদের প্রতি সহানুভূতিশীল হয়ে একটা পদক্ষেপ নিয়েছেন দেখাতে পারবে না। তবে বিপদগ্রস্ত শ্রমিকদেরকে আগের চাইতে শোষণ করেছেন, ঠকিয়েছেন এবং তাদের সাথে স্বেচ্ছাচারিতা করেছেন অনেকবার। আর সরকার শ্রমিকদেরকে দৃশ্যত কোনো সহযোগিতা করেননি, কারণ শ্রমিকদের বেতন দেওয়ার দায়িত্ব মালিকের। সরকার 15,000 টাকা দিয়েছেন মালিকদেরকে, শ্রমিকদেরকে নয়। এত অসহযোগিতার পরও শ্রমিকরা করোনার এই মহামারীর মধ্যে শতভাগ ঝুঁকি নিয়ে উৎপাদন অব্যাহত রেখেছেন এবং দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন। বিনিময়ে এই সকল শ্রমিকদের কপালে করোনার ভ্যাকসিনও জোটেনি, যেটা এখন দেশের মানুষকে গণহারে দেওয়া হচ্ছে। সাংবাদিক বন্ধুগণ, পোশাক শিল্পে ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন দিন দিন সংকুচিত হয়ে আসছে। যার কিছু ইউনিয়ন রেজিস্ট্রেশন হচ্ছে, তার বেশিরভাগই মালিকরা শ্রম দপ্তরের কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজসে নিজেদের ঘরের লোকদের দিয়ে করিয়ে নিচ্ছে। ওই সকল ইউনিয়নের সাথে কারখানার শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। এছাড়া ইউনিয়ন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শ্রম পরিচালকের ইচ্ছা অনুযায়ী এবং আইনের বাহিরে গিয়ে তার মন গড়া তথ্য চাওয়ায় সত্যিকারের ইউনিয়ন রেজিস্ট্রেশন পাওয়াটা কঠিন হয়ে পড়েছে। সরকারের শ্রম অধিদপ্তর এবং পোশাক শিল্পের মালিকরা ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনের প্রকৃত সংখ্যা নিয়ে বেশিরভাগ সময় মিথ্যাচার করে থাকেন। শ্রম অধিদপ্তরের তথ্য অনুযায়ী পোশাক শিল্পে 12 ডিসেম্বর 1978 হইতে 2021 সালের এপ্রিল পর্যন্ত সর্বমোট 1004টি কারখানায় ট্রেড ইউনিয়ন গঠিত হয়েছে, যার মধ্যে রানা প্লাজা দুর্ঘটনা ঘটিত হয়েছে। রানা প্লাজা দুর্ঘটনার পর ঘটিত হয়েছে 828টি ইউনিয়ন। তবে বর্তমান বাস্তব অবস্থা হলো এর মধ্যে আনুমানিক 60 বা 6% কারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, যার বেশিরভাগ কারখানায় বন্ধ হয় অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের কমপ্লায়েন্স ইস্যুতে। আর ট্রেড ইউনিয়ন আছে এমন অবশিষ্ট কারখানার মধ্যে মাত্র 60 থেকে 70টি কারখানায় সিবিএ রয়েছে। আর বাকি 3.5 কারখানার মধ্যে অর্ধেক কারখানার মালিকরা নিজেরাই হলুদ ইউনিয়ন রেজিস্ট্রেশন করিয়েছেন এবং অবশিষ্ট যে ইউনিয়ন আছে এমন কারখানাগুলোতে মালিকদের নেতিবাচক হস্তক্ষেপের কারণে ইউনিয়নগুলো কাগজে কলমে সীমাবদ্ধ রয়েছে। আমরা সিবিএ আছে এমন কারখানার সংখ্যাকে কেবল বলতে পারি প্রকৃত ইউনিয়নের সংখ্যা। সাংবাদিক বন্ধুগণ, আপনারা অবগত আছেন যে শ্রম আইন 2006কে ইতিমধ্যেই 2013 এবং 2018 সালে সংশোধন করা হয়েছে, কিন্তু প্রত্যেকবারই আইন সংশোধনের মধ্য দিয়ে শ্রমিকদের অধিকারকে খর্ব করা হয়েছে। প্রতিবারে আইন সংশোধনের সময় যদি শ্রমিকদের পক্ষে একটি ধারা সংযোজিত করা হয়, তার বিপরীতে মালিকদের পক্ষে 5টি ধারা বা উপধারা সংযোজন করা হয়েছে। আমরা সকলেই জানি অনেক প্রভাবশালী সংসদ সদস্য গার্মেন্টস কারখানার মালিক। পার্লামেন্টের বেশিরভাগ সংসদ সদস্যই ব্যবসায়ী এবং সরকারের সিটি মেয়র সহ গুরুত্বপূর্ণ অনেক মন্ত্রীও রয়েছেন ব্যবসায়ীদের তালিকায়, যারা আইন প্রণয়নকে সবসময় প্রভাবিত করে আসছে। আমরা আইন প্রণয়নে কোনো প্রকার প্রভাব দেখতে চাই না। আমরা চাই সংশোধনের মাধ্যমে যেন শ্রমবান্ধব একটি শ্রম আইন তৈরি হয়, যাহা শ্রমিক মালিক সকলের স্বার্থই রক্ষা করে। আপনারা অবগত আছেন যে একাধিকবার আইএলও এবং ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশ শ্রম আইনে বর্ণিত শ্রমিক স্বার্থ বিরোধী ধারার বিভিন্ন ধারা ও উপধারা পরিবর্তনের জন্য সরকারকে চাপ দিয়ে আসছেন। এতে সরকার বিব্রত হয়। তবে যে মালিকদের অপকর্মের জন্য সরকার বারবার বেকায়দায় পড়েন, সেই মালিকরা কিন্তু বিব্রত হন না। তাদের কাছে সব ভুলায় যাক, নিজেদের মুনাফাটাই আসল কথা। আমরা গণতান্ত্রিক এবং শ্রমবান্ধব একটি শ্রম আইন ও শ্রম বিধিমালা চাই। উপরে উল্লেখিত অনিয়ম, অব্যবস্থাপনা এবং সকল বেআইনি কার্যক্রমের প্রতিবাদে এবং প্রতিকারের লক্ষ্যে আইবিসি নিম্নে উল্লেখিত দাবিনামা ও কর্মসূচি ঘোষণা করছে। দাবি 1, 1 আগস্ট কারখানা খোলার পর যে সকল কারখানা লকডাউনে বন্ধের প্রতি পুষিয়ে নিতে ছুটির দিনে অতিরিক্ত কাজ করিয়ে সে সকল কারখানা শ্রমিকদেরকে অতিরিক্ত কাজের টাকা ওভারটাইম হিসাবে পরিশোধ করিবেন। 2, যে সকল কারখানা লকডাউনে বন্ধের প্রতি পুষিয়ে নিতে শ্রমিকদের মজুরি কর্তন করেছেন, সে সকল কারখানা কর্তৃপক্ষ কর্তনকৃত মজুরির টাকা শ্রমিকদেরকে ফেরত প্রদান করিতে হইবে। 3, ঈদের ছুটির পর শ্রমিকরা কর্মস্থলে আসিতে যে অতিরিক্ত টাকা ব্যয় হয়েছিল উহা পুষিয়ে নিতে প্রত্যেক শ্রমিককে 3000 টাকা করে ক্ষতিপূরণ ভাতা পরিশোধ করিতে হইবে। 4, যতদিন পর্যন্ত করোনা থাকিবে ততদিন পর্যন্ত শ্রমিকদেরকে বেতনের 25 ভাগ ঝুঁকি ভাতা হিসাবে পরিশোধ করিতে হইবে। তবে যদি লকডাউনে শ্রমিকদের দিয়ে কাজ করানো হয়, তাহলে ওই শ্রমিকদের বেতনের 50 ভাগ ঝুঁকি ভাতা হিসাবে পরিশোধ করিতে হইবে। 5, দ্রুততম সময়ের মধ্যে একযোগে সকল কারখানা পর্যায়ক্রমে শ্রমিকদেরকে করোনার টিকা দেওয়ার ব্যবস্থা
করিতে হইবে। নাম্বার 6, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনের সকল প্রকার প্রত্যক্ষ ও পরোক্ষ বাধা দূর করার মাধ্যমে অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করিতে হইবে। একই সঙ্গে শ্রম অধিদপ্তর দল এবং শ্রম কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ডাইকে থেকে দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে অবিলম্বে প্রত্যাহার করিতে হইবে। 7, শ্রমিক নেতা এবং সাধারণ শ্রমিকদের নামে যে সকল মিথ্যা মামলা দায়ের হয়েছে উহা অবিলম্বে প্রত্যাহার করিতে হইবে। শ্রম আইনকে সংশোধন করে শ্রম বান্ধব করা সহ আইন সংশোধনী কমিটিতে আইবিসি প্রতিনিধি অন্তর্ভুক্ত করিতে হইবে। দাবি এই 8 দফা দাবি আদায়ে নিম্ন উল্লেখিত কর্মসূচি পালিত হবে। 1, আগামী 6/9/2021 তারিখ সোমবার শ্রম অধিদপ্তর এবং কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ঘেরাও কর্মসূচি পালিত হইবে। নাম্বার 2, 11/9/2021 তারিখ রোজ শনিবার ঢাকাস্থ বিকিমি অফিস ঘেরাও কর্মসূচি পালিত হইবে। নাম্বার 3, 18/9/2021 তারিখ শনিবার উত্তরায় অবস্থিত বিজিএমই অফিস ঘেরাও কর্মসূচি পালিত হইবে। 4, 26/9/2021 তারিখ রোজ রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হবে। উপরে উল্লিখিত কর্মসূচি পালনের মধ্য দিয়েও যদি 8 দফা দাবি বাস্তবায়ন করা না হয় তবে পরবর্তীতে জাতীয় কনভেনশন ডেকে সারা দেশব্যাপী পোশাক শিল্পের ধর্মঘট সহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হইবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য আমি পাঠ করিয়াছি। সালাউদ্দিন স্বপন। সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের বিপ্লবী সাধারণ সম্পাদক কামরুল হাসান। এরপরে উপস্থিত আছেন আইবিসির কেন্দ্রীয় নেতা জনাব আমিরুল হক আমিন আমার বাম পাশে, তারপরে জেএম কামরুল আনাম, তারপরে আছেন আমাদের এই পাশে গিয়াসউদ্দিন আহমেদ, রুহুল আমিন, নুরুল ইসলাম, বাবুল আক্তার, চায়না রহমান, শহীদুল্লাহ বাদল সামনে, রাশেদুল আলম রাজু, আবুল কালাম আজাদ,